দেখি আপনার হাতটা। তিশা 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 কি করছো? তিশা কি করছো? তিশা দেখ কেমন লাগে। এরপর আমার মুখে মুখে আর তপ্প করবে। হাত নিয়ে। ভালো আছে? আম্মা ছাড়ুন। আম্মা আম্মা এটা কি করছেন আপনি? কি করতেছি বুঝিসনি? মেলাবার বুঝাইছি এই বাড়িতে চলে যা, এই বাড়িতে চলে যা। না, খাটি গাড়ি বসে রইছিস। আম্মা আম্মা ছাড়ুন। ওগো, তুমি এখানে মন খারাপ করে আছো, কখন থেকে খুঁজতেছি, খাইতে হবে না তোমার? জানো, আমার না কোনো কিছু ভালো লাগতেছে না। তোমাদেরকে আমি কি করে বোঝাই যে আমার প্রবাসে যাইতে ইচ্ছা করতেছে না, কিন্তু তোমরা বলছো আমার ভবিষ্যৎ। কিন্তু আমার ভবিষ্যৎ তো তোমার গর্ভে। আমার ধ্যান ধারণা সব কিছু আমার সন্তানকে নিয়ে। আমার সন্তান হবে, আমি তার সঙ্গে খেলা করব। আমার সন্তান হয়ে আমি প্রথমে কোলে নিব, আমি তার মুখটা দেখব, এই আশা নিয়ে আমি প্রবাস থেকে আসলাম। কিন্তু আবার আমাকে প্রবাসে যাইতেই হবে। দেখো, তুমি তো আর একবারে বাচ্চা না, তুমি তো যথেষ্ট বোঝো। তোমার সন্তান হবে ঠিক আছে, তুমি তাকে কোলে নিবা সেটাও বুঝতে পারছি। তুমি তো প্রথমবার বাবা হবা, তোমার অনুভূতিই অন্যরকম। কিন্তু দেখো, সন্তান হওয়ার পরে সন্তানকে মানুষ করতে, তাকে সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে দিতে অনেক অর্থের প্রয়োজন। আর তুমি যদি বাংলাদেশে থাকো, কখনোই সেটা সম্ভব না। দেখো সোহেল, অন্তত আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে তুমি প্রবাসে যাও, তুমি আবার এসো, তুমি কয়েক মাস পরেই আবার ছুটি নিয়ে এসো, এসে আমাদের সন্তানকে তুমি দেখে যেও। আমার না মন টানতেছে না। আমার মনে হচ্ছে আমি যদি এ প্রবাসে যাই, আমি আমার সন্তানকে দেখতে পাবো না। মন চাইলেও তো দেখতে পাবো না। যদি কখনো ভিডিও কল দিই, হয়তো ফোনের মাধ্যমে দেখতে পাবো, কিন্তু বাস্তবে তো দেখতে পাবো না। আমার না যাইতে ইচ্ছা করছে না। আমি না প্রবাসে যাব না। না না সোহেল, এরকমভাবে বলো না। দেখো, সন্তানের ভবিষ্যতের জন্য বাবা মা যদি একটু কষ্ট না করে, তাহলে সন্তানের ভবিষ্যৎ কখনো উজ্জ্বল হবে না। তোমাকে মানুষ করতে তোমার বাবা মা যেমন অনেক কষ্ট করেছে, আমাকে মানুষ করতে আমার বাবা মা কষ্ট করেছে, আমাদের সন্তানকে মানুষ করতেও তো আমাদের কষ্ট করতে হবে। দেখো, এখন তুমি বাবা হতে যাচ্ছ, এখনো যদি তুমি সেই ছেলেপেলের মতো আচরণ করো, তাহলে কি হবে বলো? দেখো, তোমার যে শরীরের অবস্থা, এই সময়টা মানে তোমার পাশে আমার থাকা খুবই জরুরি। তারপরে তুমিও চাচ্ছ, আমার মাও চাচ্ছে আমি প্রবাসে চলে যাই। শুধু তোমাদের মুখের দিকে তাকায় যাচ্ছি না, আমার সন্তানের ভবিষ্যতের দিকে তাকায় আমি আবার প্রবাসে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, অনেক কথা হয়েছে। সারাটা দিন এই চিন্তায় চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ করে দিছো, চলো তো আগে খেতে হবে। চলো একসঙ্গে খাও। মা, আমি চলে যাচ্ছি। আমার স্বপ্নকে তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি। মা, আমি যেন এসে আমার সন্তানকে সুস্থভাবে দেখতে পারি। মা, তুমি আখিকে যত্ন করো, আখির যত্ন নিও। ওকে দিয়ে কোনো ভারী কাজ করায় না। ওর যদি কষ্ট হয়, শুধু ওর একার কষ্ট হয় না, আমার সন্তানেরও কষ্ট হয়। আর আখি, তোমাকে বলছি, তুমি কিন্তু কোনো ভারী কাজ করো না। তুমি শুধু একা নয়, তোমার কাছে আমার আমানত রয়েছে, আমার সমস্ত স্বপ্ন রয়েছে। আমি যেন এসে আমার সন্তানকে কোলে নিতে পারি, আমার সন্তানের মুখটা আমি দেখতে পারি। প্লিজ আমার কথাটা তুমি রাখো। ওগো, তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না। তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো। তুমি যদি আমাদের নিয়ে এভাবে চিন্তা করো, তাহলে তো তুমি গিয়ে কাজ করতে পারবে না। এই যে আম্মা আছে না, তিশা আছে, সবাই আমাকে দেখে শুনে রাখবে। তুমি আল্লাহর নাম নিয়ে এখন বের হয়ে যাও। ঠিক আছে তিশা, তোর ভাবি যতদিন বাচ্চা না হয়
এতদিন তুই আর বাড়িতে যাস না, তুই এই বাড়িতেই থাকবি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমরা ভাবির খেয়াল রাখবো, তুমি একদম নিশ্চিন্তে যাও। আচ্ছা মা, আমি গেলাম। আখি, নিজের খেয়াল রাখো। এই, তুই কি ভাবিছিস যে তোকে আমি আদর যত্ন করব? হ্যাঁ, তেল সুদূর দিয়ে শুয়ায় রাখবো। শোন, আমি খালি আমার সওয়ালের চলে যাওয়ার অপেক্ষায় ছিলাম। সে কখন বড় বিয়ে তো কখন আমি বকের মতো করে ধরবো। শোন, তুই এটা ভাবিসনি যে তোকে আমি ভালোবাসবো আর তোকে আমি যত্ন নেব। আম্মা, আপনি এইমাত্র আপনার ছেলেকে কথা দিলেন যে আপনি আমার খেয়াল রাখবেন, আপনি আমাদের যত্ন করবেন, এইটার নমুনা দিলেন। যত্ন করবো, খেয়াল রাখবো, আরে ওটা তো ছিল আমার নাটক। আমার সাওয়ালের সামনে যদি ওই নাটকটা না করতাম আমি, আমার সাওয়াল তো প্রবাসে যাওয়া রাজি হইতে না। আর আমার সাওয়াল প্রবাসে না গেলে তোকে আমি এই বাড়িতে কি করে বাইর করতাম? তাই এইটা পুরাটাই ছিল আমার নাটক। আমার সাওয়ালে বুঝায় সোজায় এই বাড়িতে খালি বাইর করলাম। আম্মা, আমি আগেই বুঝতে পেরেছিলাম যে আপনি যা করছেন সবকিছু অভিনয় করছেন। আর আপনি কি ভাবছেন আপনার ছেলে চলে গেছে জন্য আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিবেন? কখনোই না। আমার জীবন থাকতে আমি আমার স্বামীর ভিটা ছেড়ে কোথাও যাব না। তাই তো, তুই যাই তিতে বেহায়ে, তোর জীবন থাকতে তুই এই বাড়িতে বাড়াস, তোকে মরার ব্যবস্থাই করি। জীবন থাকতে বলে কেমনে লাগে? সোহেল, সোহেল, আমি এখন বুঝতে পারছি তুমি ঠিক সবকিছু বুঝতে পারছিলা যে তোমার মা আমাকে অনেক অত্যাচার করে, সেই জন্য তুমি প্রবাসে যেতে চাইলা না। কিন্তু আমি যে সব থেকে বড় ভুল করলাম, আমি যদি তোমার কাছে সবকিছু স্বীকার করতাম তাহলে হয়তো আমার আর এই দিন দেখা লাগতো না। আরে ভাবি, কি করছেন আপনি এটা? তিশা, এই যে রান্না করতে হবে তো পেঁয়াজ বাটাটা ফুরাই গেছে, তাই একটু পেঁয়াজ বাটতেছি। এই দাঁড়ান দাঁড়ান, আপনি পেঁয়াজ বাটতেছেন মানে? আমি যে আপনাকে বললাম যে আমি একটু মুখে হলুদ মাখবো, আপনাকে হলুদ বাটতে বললাম, আর আপনি নাকি এখানে পেঁয়াজ বাটতেছেন? তিশা, এ কোন সময় তুমি হলুদ মুখে নিবা? আর এদিকে তো রান্নাও বেলা হয়ে যাচ্ছে। রান্না যদি আগে ভাগে না করি তাহলে আম্মা এসে আবার রাগারাগি করবে। তুমি কালকে নিও মুখে হলুদ, আমি সকাল সকাল বেটে দেব। এই, আপনি দেখতে পাচ্ছেন না আমার স্কিনটা কেমন নষ্ট হয়ে যাচ্ছে? আরে এখন যদি আমি আমার ফেসের যদি যত্ন না নিই তাহলে তো 2 দিন পর আমার কোনো ছেলেই পছন্দ করবে না। আপনি কি বোঝেন এসব? তিশা, তুমি কিন্তু আমার সাথে বেয়াদবি করছো। তুমি হয়তো ভুলে গেছো আমি তোমার বড় ভাবি। আমি যে এই অবস্থা তোমার কাজটা করে দিতে চেয়েছি এই তো অনেক বেশি। আর তুমি তো নিজে নিজে হলুদটা একটু বেটে নিতে পারো। তুমি তো কোনো কাজই করো না, শুধু শুয়ে বসে ফোন টিপে দিন পার করো। আমি একটু ব্যস্ত আছি, তুমি তো নিজে থেকে বেটে মুখে নিতে পারো। তাই আমি নিজের হাতে এখন বাটবো হলুদ? দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। এই হাত দিয়ে কি বাটতেছিলেন? পেঁয়াজ। আমার হলুদ না বেটে, তাই না? দেখি আপনার হাতটা। তিশা, তিশা, তিশাটা কি করছো? তিশাটা কি করছো তুমি? তিশা! দেখ কেমন লাগে। এরপর আমার মুখে মুখে আর তর্ক করবি? হাত নিয়ে। তিশা, তুমি কি করে দিয়ে গেলা? আমার হাতটা যে জ্বলে পুড়ে যাচ্ছে। তোমরা কেন সবাই আমাকে এত অত্যাচার করো?
বৌমা কি করতেছ? আম্মা এই তো রান্না করতেছি। ও ভাত খাইছ? না আম্মা, এখনো তো রান্নাই হলো না। ও বসে বৌমা, এই যে ঘরে মাছের তরকারি দেখলাম, মাছের তরকারিটা কি রান্না দিছে? কেন আম্মা, আমি তো তরকারিটা রান্না করে ঘরে রেখে আসলাম, ভাত রয়েছে চুলায়। ও আচ্ছা বৌমা, তুমি তরকারি রাঁধিছাও না ভুল করে আমার গোসলের পানির মধ্যে সবজিগুলি ছাড়িয়ে দিছাও? না না আম্মা, এ কি বলছেন আপনি? আমি গোসলের পানি কেন দিব? আসলে আজকের তরকারিটা একটু ঝোল হয়তো রয়েছে। মনে হচ্ছে কি আমি যাই তরকারির মধ্যে একটা ডুব মারিয়ে দেই। এত ঝোল কিসের জন্য হবে? বাপ জন্য তরকারি খাইসনি, এই বাড়িতে আইসিস কতদিন হয়ে গেল, তুই দেখিসনি আমি কিরকম তরকারি খাই? তোর বাপের বাড়ি মানে হাটের সমান ঝোল খায়, কিন্তু আমার বাড়িতে আমি হাটের সমান ঝোল খাইনি। তোর বাপের বাড়ির মতো তো ছোট লোক আমার বাড়ি না। আম্মা এভাবে কেন বলছেন? আপনি যে একদম শুকনো শুকনো তরকারি খান তাও তো না, হয়তো আজকে ভুল করে ঝোলটা একটু বেশি পড়ে গেছে, তার জন্য কি আপনি আমার বাবা মা তুলে কথা বলবেন? ওরে বাবা রে বাবা রে, যে আমার বাপ মা সিরি তার আবার কথা কইলি এত গায়ে লাগে? এই তোর বাপ মার যদি এত দরদই হইতো, তোকে না ওরা তোমার শিখাইয়ে তারপরে এই বাড়িতে পাঠাইতো, বুঝছিস? ওই আমার সালের হাত ধরে ভাইগে আসতো না। আম্মা আপনি কথায় কথায় আমার বাবা মা তুলে খোঁটা দেয়, কিন্তু কিসের জন্য? আপনার ছেলে তো আমাকে দেখে শুনে নিয়ে আসছে, আর এমন করে কেন বলছেন? প্রত্যেক মেয়েরাই বিয়ের আগে কোনো কাজ পারে না, কিন্তু আমি তো বিয়ের পর থেকে আপনার এই সংসারের সমস্ত কাজ নিজে হাতে করি। আপনি কি আমাকে কখনো শেখাইছেন? না, সমস্ত কাজ তুমি এই নিজে হাতে করো, রাতেরাও তো এই হাতেই করিস, তাই না? আরে বসো 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 বসো, আস্তে 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 বসো 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 বসো। দেখি এই যদি শিক্ষা হয়ে থাকে আর কোনোদিন এরকম করে রাখবো না, ঠিক আছে? খালা, অনেক তো সহ্য করলাম, অনেক এই বাসাতে থাকলাম, তারপরেও তো তুমি তোমার ওই বৌমাকে কিছুতেই বাসা থেকে বের করতে পারলা না। দিশারে, আমি কি করব ক? এই মারধর অত্যাচার তো কম করিনি, তাও যদি ঠেটার মতো পড়ে থাকে, কি করি ক? ঠেটা এই বাড়িতে যাবিরই চাচ্ছে না। সবই ঠিক আছে খালা, তারপরে একটা জিনিস দেখো, সোহেল ভাই এসে আবার চলে গেল, এরপর যদি এসে দেখে যে তার সন্তান, তারপরে কি হবে বুঝতে পারছো? এমনিতেই তো সোহেল ভাই তার বউকে অনেক ভালোবাসে। কথা তো ঠিকই কইছিস, সোহেল যদি আসি দেহে বাচ্চা হয়ে গেছে, আর এই বাচ্চার মুখ দেখলে তো সোহেল আরো গদগদ হয়ে যাবেনি। শুনতিসা, আমি আর পারতেছি না, বুঝছিস? এত অত্যাচার নির্যাতন করতেছে, যাতে চলে যাক, সোহেল আসার আগে বিদায় হোক না, ও আরো জোকের আঠার মতো আটকে রয়েছে। মারে খালা, তোমার বাসায় বউ হওয়ার স্বপ্নটা আমার স্বপ্নই থেকে গেল, পূরণ আর হলো না। ও হবে নি, চিন্তা করিস নি, সোহেল কেবল গেছে, এইবার দেখ এমন অত্যাচার করবো না যে একবারে ও পলায়ে বাঁচবে। আর কতদিন খালা এইভাবে বলো তো? অত্যাচার তো করতেছই, কোথায় যাচ্ছে তোমার বৌমা? সে তো এখানে ঘাটি বেড়ে বসে আছে। এ তিশা, তিশা, আমার মাথায় তো আগে মেলা বুদ্ধি ছিল, কিন্তু ইদানিং কিসের জন্য যেন আমার মাথায় আর বুদ্ধি টুদ্ধি খেলতেছে না। তুই একটু বুদ্ধি টুদ্ধি দে না আমার। আমি আর কি বুদ্ধি দেবো? ওই যে মানুষের কাছে শুনছিলাম তোমার নাকি অনেক বুদ্ধি, এখন বুদ্ধি তো না, মাথার মধ্যে শুধু ছাই ভরা। ওই কথাই তো আমি তো করছি, মাথায় আর বুদ্ধি খেলে না,
বয়স হয়েছে তো মনে হয় যে কেলেজারিগুলি খাটাচ্ছে কেলেজারি খাটতেছে না, বুঝছিস? তুই একটু দে, তুই তো জোয়ান মানুষ, জোয়ান মাথায় মেলা বুদ্ধি থাকে। খালা, এতদিন তোমার বুদ্ধি মতো চলছি, এবার তুমি আমার বুদ্ধিটা শুনে দেখো। এদিকে আসো, শোনো। ওরে বাবা রে, কি বুদ্ধি খালা? বাবা তোর তো দারুণ বুদ্ধি। এই বুদ্ধি চললে পরে আমার প্ল্যান সাকসেস হয়ে যাবে। তিশা চল। তাহলে ওটাই খালা। আসো, আসো, আসো। আসো। আহা, কি করো কি করো, ওঠো 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 ওঠো। তুমি কি এসব কাম করতে চাও? হ্যাঁ, তুমি আমাক কইতে আমি কি এগুলি করে দিতাম? হ্যাঁ ভাবি, তুমি এই শরীরে এসব কাজ করতে গেছো কেন? দেখতো কথা, এই কাম করতে চাও ঠাইসে বসি, বাচ্চাটার যদি একটা ক্ষতি হয়ে যায়, ওরে আল্লাহ, আমি সাওলের কাছে কি জবাব দেবো রে? আর আমি তো কষ্টে পড়ে যাবো রে, আমার বংশের প্রদীপ আসতে না আসতে যদি পৃথিবীর বুকে চলে যায়, আমি কেলিয়ে পয়সা থাকবো, আমার জীবনটাই বিধা হয়ে যাবে। আম্মা, এই কেমন কথা আপনি বলছেন? আল্লাহ না করুক আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হোক। আর আম্মা, কাজ তো আমি এই নতুন করছি না, প্রতিদিন অনেক ভারী কাজ করতে হয়, আর সামান্য খড়ি গোছানো কাজ, এতে কিছুই হবে না। বোমা, আগের কথা কই আমাকে আর লজ্জা দিয়ে না। আমি আগে বুঝিনি তোমাকে দিয়ে আমি কত খাটানি খাটাইছি, গাধার মতো মারিছি। এখন আমি বোঝা শিখেছি, আমার বুদ্ধি হয়েছে। এখন আমি আর তোমাকে কোনো কাম করবে দেবো না। এখন আমি তোমাকে ফুল চন্দন দিয়ে একবারে খাটের মধ্যে বসাতে হবো। কিরে তিশা? হ্যাঁ খালা, তুমি তো ঠিকই বলছো। আর ভাবি, খালা তো একদম ঠিক বলছে। এই সময় না তোমার এত ভারী কাজ টাজ করতে হবে না। আমি তো আছি, খালা তো আছে, আমরাই করে নেব। কি বলো খালা? ঠিকই তো কইছিস তুই। তুই আসিস, আমি আসি, আমরা দুইজনে মিলে সমস্ত কাজ করে দেব। বোমা, এই যে হেনে যে আইছি বুঝছে তোমার কাছে, শোনো বোমা, সারা জীবন তো তোমার কাম করা এই খাওয়াইলাম, কোনোদিন তো আর বসে বসে খাওয়াইনি। হে বোমা, ওই যে উত্তরপাড়া তোমার এক কাকা আছে না, ওই কাকার বাড়ি দাওয়াত পড়েছে বুঝছো, তো তোমাকে নিয়ে যাব, চলো যাই। না মা, আমার শরীরটা এমনি খারাপ, আর এত দূর পথ হেঁটে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আরে ভাবি, কি বলো তুমি এসব? চলো না যাই, তুমি গেলে আমার না অনেক ভালো লাগবে। কি বলেন খালাম্মা? ওহো, তিশা ছোট মানুষ, ও যদি আমার সাথে যায় ওর কি ভাল লাগবে নাকি? বোমা, তুমি না করে না, আমার খুব খারাপ লাগবে। কিন্তু আম্মা, ওই পাড়ায় যে কাকা আছে সেটা তো আমি জানতাম না। আর সেটা বাদ দেই, আপনি তিশা সবাই রেডি হয়ে আসছেন, আর আমি এই অবস্থায় দাওয়াত খাইতে যাব, তা হয় না। আপনারা দুজন যান, বাড়িতেও তো একজন থাকতে হবে, বাড়িতেও তো নজর রাখতে হবে। আপনারা যান, আমি বাড়ি দেখব। কারো নজর রাখা লাগবে না রে, আমি অলরেডি ঘর দুয়ারগুলি তালা দিয়ে আইছি, আর আমরা কি এমন রেডি হয়েছি, আর তোমাকে কালা কাপড়ে যা সুন্দর লাগতেছে। আর আমরা যাব এই বিলের মধ্যে দিয়ে। শোনো বোমা, এখন ধর দিনকাল ভালো না, একটু যদি চকচকা শাড়ি পরো, ভূত পেতের নজর লাগতে পারে, এমনি করেই যাও বুঝছো। চল, মানা করে না আর। হ ভাবি, চলো না, খালা তো ঠিকই বলছে। হ্যাঁ আচ্ছা আম্মা, ঠিক আছে। আমিও তো অনেক দিন কোনো দাওয়াত খাই না, আর আপনাদের সাথে তো আমার কোথাও যাওয়াও হয় না। আম্মা, আপনারা যেহেতু এত করে বলছেন, তাহলে চলুন, আমার আর অমত নেই। চলো চলো তিশা, চলো। দাঁড়ান আম্মা, আপনি আমাকে বললেন যে আমাকে নিয়ে নাকি আপনারা দাওয়াত খাইতে যাবেন, তাহলে এই জঙ্গলের ভেতর কি? কিছু না তো, দাওয়াত বাড়ি চলে আইছি তো। দাওয়াত বাড়িতে চলে আসছেন মানে? আম্মা, আমি তো আশেপাশে কোনো বাড়ি ঘরে দেখছি না, তাহলে এখানে কিসের দাওয়াত? হেনে হয়েছে গ,
খয়রাত রাধা হয় বুঝছাও। তিশা, খালা এত কথা না বাড়িয়ে এখন আশেপাশে কেউ নেই, ধরো তো তুমি। মানে আশেপাশে কেউ নাই আর ধরবে মানে? আম্মা আমি তো কিছুই বুঝতে পারছি না। আম্মা আমার দাওয়াত খাইতে হবে না, আমি বাড়ি চলে গেলাম, আপনারাই যান দাওয়াত খাইতে। আম্মা ছাড়ুন, আম্মা আম্মা এটা কি করছেন আপনি? কি করতেছি বুঝিসনি? তো মেলাবার বুঝাইছি এই বাড়িতে চলে যা, এই বাড়িতে চলে যা। না, খাটি গাড়ি বসে রইছিস। আবার কইছি গাদারা নষ্ট করে দে, তাও নষ্ট করিসনি, পেটে নিয়ে রইছিস। কি না বাচ্চা আসবি আমার নাতি নাতি, এই যে তোকে দেখতে পারিনি, তোর পেটের গাদাক আমি দেখতে পারবো কি করে? হ্যাঁ, তুই এই বাড়ির ঘাটি গেড়ে থাকবো। আজ দেখ তো কি করে এই বাড়িতে রাখি, আজকে তোকে আমি শেষ করে দেবো। আম্মা এটা আপনি কি বলছেন? আমাকে আপনি পছন্দ করেন না ঠিক আছে, আমি না হয় পরের মেয়ে, কিন্তু আমার গর্ব তো আপনাদেরই বংশের প্রদীপ, আপনি অন্তত তার করে ক্ষতি করেন না আম্মা। খালা তুমি না আর লোকজন আসলে কিন্তু তাড়াতাড়ি করো না কাজটা। আম্মা কি রে, তুই এবার খুশি তো? তোর পথ তো পরিষ্কার হয়ে গেল। খুশি মানে খালা সেই খুশি আমি। কিন্তু একটা কথা কত, তোর এইটুক মাথার মধ্যে এত সুন্দর বুদ্ধি কোনটা না আসলে? আরে খালা তুমিও তো দেখতেছি পাগল। এই যে তুমি বললা এতটুক মাথা, এতটুকুর মাথার মধ্যে কি আর এত বড় বুদ্ধি থাকে? বুদ্ধিটা কার তুমি কি সেটা জানো? না, এই বুদ্ধিটা কার? কার আবার? তোমার বোনের, মানে আমার মার। তাই তো কই, এরম কাঁচা মাথায় এরম পাহা বুদ্ধি আসলি কি করি? এই পাকা বুদ্ধি যে পাকা মাথায় তে নাইছে, এবার গা বুঝলাম। যাক, আমার বোন ছাড়া এরকম শয়তানি বুদ্ধি বাইর করার ক্ষমতা কারণ নেই। তাছাড়া কি, শোনো আমি তো মাকে ফোন দিয়ে বললাম যে মা খালা তো কিছুই করতেছে না, তো এখানে থেকে আর কি করব, তাহলে আমি বাসায় চলে যাই। তখনই তো মা বলল শোন তোর খালার কানে এই বুদ্ধিগুলো দে, দেখ কাজে লেগে যাবে। আর সেদিন কাজে লেগে গেল। তাহলে আমার স্বপ্ন তো পূরণ হয়ে গেল, এবার তোর স্বপ্ন পূরণ করার সময় চলে আসে। হ খালা ঠিকই কইছো, এবার দেখো কিছু একটা করা যায় কিনা। হ্যাঁ, এবার তোর মা খবর দেই, খবর দিয়ে তোর একটু বিয়ের ব্যবস্থা করি। খালা কি যে বলো না তুমি, আমার কি লজ্জা করে না বলো? ওরে বাবা রে, নিয়ে আমার মানুষটা লজ্জা লাল হয়ে গেছে। থাক, আর লজ্জা পাওয়া লাগবি না রে, 2 দিন পরে তো এই বাড়িরই বউ হবে। আমার কি যে ভালো লাগতেছে জানিস তিশা, তোর এত দিনের স্বপ্ন তুই এই বাড়ির বউ হবু, সেই স্বপ্নটাই পূরণ হতে যাচ্ছে। আল্লাহ, এ তো দেখতেছি সোহেল ফোন দিছে। না না, আমি ফোন ধরবো না। আজকের ফোন, না না, আমি ফোন দিয়ে কি করবো? আমি ফোন ধরতে পারবো না। আবার ফোন আইছে। ও আল্লাহ, আবার সোহেল ফোন দিছে। আমি ফোন ধরবো না। বাজুকের ফোন, এখন যদি ও ফোন ধরলি কয় যে আখি কই, তখন আমি কি করবো? আমি ফোন ধরবো না, তুই বাস। থেমে গেছে, কাটে গেছে মনে হয়। আমার সাওয়াল বারবার ফোন দিচ্ছে। দেখা দেখা ধরলে শান্ত, ও মা আবার দিচ্ছে।
আমি ধরবই না, ধরলে পরে তোমার জবাব দেওয়া লাগবে না। বাহ, ড্রেসটা তো অনেক সুন্দর। এ কি, এ তো ভাইয়া ফোন দিছে। এই ফোন আমি ধরতে পারবো না। না দেয়, আমি আমার কাজ করি। এই ড্রেসটাও অনেক সুন্দর। এটা আবার কি জ্বালায় পড়লাম, ভাইয়া তো বারবার ফোন দিচ্ছে। আমি ফোনটা সাইলেন্ট করে ফেলি। এবার বাঁচলাম, মুডটাই নষ্ট হয়ে গেল। কি যে করি, থাকগা। মা, মা, ও মা, আখি, আখি। সোহেল তুই? হ্যাঁ মা, আমি। কিন্তু তোমাদের কি হয়েছে? বাড়িতে সবার নাম্বারে আমি ফোন দিই, এই যে দিনের পর দিন ফোন দিচ্ছি কিন্তু কেউ ফোনটা রিসিভ করে না। মা, তুমি কান্না করছো কেন? তিশা, তুইও কান্না করতেছিস, আমাকে বল কি হয়েছিল যে তোমরা ফোনটা রিসিভ করতে পারো না? যাই হোক, আখি কোথায়? আখি, আখি। মা, মা, আমাকে সব খুলে বলো, আখি কোথায়? আর আমার সন্তান? এতদিনে তো আমার সন্তান পৃথিবীতে চলে আসার কথা। মা, আমাকে সব খুলে বলো, কি হয়েছে বাড়িতে? বেটা রে, আমি তোর আমানত রক্ষা করতে পারিনি। আমানত রক্ষা করতে পারোনি মানে? তার মানে আমার সন্তান আখি, ওদের কি হয়েছে? ওরা কোথায়? মা, বাজার জানি, হঠাৎ করে একদিন আখির প্রচন্ড পেটে ব্যথা উঠল। আমি ঠিক বিদিক কিছু বুঝতেছিলাম না। তিশাক সাথে করে তখন বৌমাকে আমি হাসপাতালে নিয়ে যাই। আমি কি করবো ক, একা মানুষ তো। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওর সিজার হয়। সিজার করার পরে ডাক্তার কয় মা ও সওয়াল দুইজনেই মরে গেছে। না মা, আমি এটা বিশ্বাস করি না। না না, আমার স্ত্রী সন্তান মারা যেতে পারে না। মা, তুমি মিথ্যা কথা বলছো। মা, এটা হতে পারে না। মা, না রে বাজান, আমি একদম মিথ্যে কথা কইছিনি। যা কইলাম সব সত্যি। বাজান রে, কেউ মরালিও কি মিথ্যা কথা কইতে পারে? তোর যদি বিশ্বাস না হয়, আমারে বাড়ির পিছনেই ওরে দুইজনের কবর দিছি, তুই দেখে আয়। মা, মা, তুমি কি বলছো? মা, শান্ত হ বাজান। না মা, আমি কেমন করে শান্ত হব? আমি শান্ত হতে পারবো না। জানো মা, আমার কত স্বপ্ন, আমার একটা সন্তান হবে, আমাকে বাবা বাবা করে ডাকবে, আমার সন্তানের সঙ্গে আমি খেলা করব। জানো মা, আমার সন্তানের জন্য আমি ছোট ছোট অনেকগুলো পোশাক কিনছি। এই পোশাকগুলো আমি কাকে পরাবো মা? বাজান, বাজান একটু শান্ত হ। কাকে পরাবো? ভাই, তুমি একটু শান্ত হও। যেটা হবার সেটা তো হয়ে গেছে, এখন আর কান্না করে কি করবা বলো? না, আমার স্ত্রী সন্তান মারা যেতে পারে না। তোমরা তাদেরকে খুন করছো, তোমরা তাদেরকে খুন করছো, তোমরা তাকে দিনের পর দিন অত্যাচার করছো, বাড়ি বাড়ি কাজ করেছো। না ছাড়া আমি যাওয়ার আগেও আমার স্ত্রী সন্তানকে আমি সুস্থ রেখে গেছি। আমার আমানত তোমরা কেন রাখতে পারলো না? কেন পারলো না? বাজান শোন, তোর এটি ভুল ধারণা। আমরা তোর স্ত্রী সন্তানের কিছুই করিনি। আর ডাক্তার কইলি তো অপারেশন করার পরে ওরা দুইজনই মরে গেছে। বাজান, তুই একটু শান্ত হয়ে ওরে দুইজনের কবর জিয়ারতটা করে আয়, তাতে ওরে আত্মা একটু শান্তি পাবে। কেমন করে জানতে হবো?
তুই এখানে শুয়ে আছিস, তুই উঠবি না? আমাকে বাবা বলে ডাকবি না? জানিস বাবা, আমি বিদেশ থেকে আসার সময় তোর জন্য অনেক খেলনা নিয়ে আসছি, অনেক ছোট ছোট পোশাক নিয়ে আসছি। এগুলো এখন আমি কাকে বানাবো? এই খেলনাগুলো দিয়ে আমি কার সঙ্গে খেললাম? আমি কার সাথে খেলবো? আমি যদি এই দূর প্রবাসে না যাইতাম, তাহলে তোদেরকে এমন আমাকে দেখতে হইতো না। তোদের মৃত্যুর জন্য আমি দায়ী, শুধুমাত্র আমি দায়ী। আমার জীবনের সমস্ত স্বপ্ন, আমার স্বপ্ন এখানে ঘুমিয়ে আছে। বাবা, বাবা, তুই আমাকে মাফ করে দিস বাবা। আমি তোর খুনি, আমি তোর খুনি, আমি তোর বাবা, আমার যোগ্য নই। আমি তোর প্রবাসে যাইতে চাইনি, আমি তোদেরকে রেখে ওই প্রবাসে যাইতে চাইনি, শুধুমাত্র তোর ভবিষ্যৎ গড়ার জন্য, তোর ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আমার প্রবাসে গেছি। কিন্তু আমি বুঝতে পারিনি, আমি স্বপ্নেও ভাবিনি আমার এই দিন দেখতে হবে। আমার স্ত্রী, আমার সন্তান, তারা কবরে শুয়ে থাকবে আর আমি এখানে কাঁদবো। বাবা, তুই ওঠ, তুই ওঠ না, আমাকে বাবা বলে ডাক, আমাকে একবার বাবা বলে ডাক। কি রে, এতদিন খালি কলো তোমার সাওয়ালেক আমি সেই ভালোবাসি, সেই ভালোবাসি। কই সে ভালোবাসা? এখন তো বাড়ির বউ নেই, আর তোর রাস্তা পরিষ্কার, এদেরকে হুড়ি পাগলির মতো হয়ে থাইস কে? একটু সাইজে গুইজে আমার সাওয়ালের সামনে সামনে ঘোরা যায় না? একটা সময় তো দেখলাম না সোহেলের সামনে সামনে ঘুরতি, খালি এদিক ওদিক বনে বাদরে বেড়াইস কে? একটু লিপস্টিক লিবু, চুলটা একটু ভালো করে আঁচড়াবো, আস্তে আস্তে ওর সামনে সামনে থাকবো, খালি ওর গায়ের গতরে গতরে বেড়াবো। খালা, আমি কি তোমার মতো পাগল নাকি? তোমাকে কে বলেছে যে সোহেল ভাইয়ের পিছন পিছন আমি ঘুরি না? আমি তো সবসময় কি সুন্দর এই যে সেজে গুজে ভাইয়ের সামনে দিয়ে ঘোরাফেরা করি। কেন, তোমার ছেলে কি চোখে দেখে না? কানা। বুঝেছি, এইভাবে হবি না নে। আর তোর বাপ মা খবর দে, চার হাত এক করে দিলে তারপরে দেখবো নে আমার সাওয়াল তোর দিক না তাকায় কই যায়। খালা, তুমি যে কি বলো না। ধ্যাৎ। আরে শোন, দেখছিস তো কথাই শেষ হলো না, চলে গেল। একটু সাইজে গুজে থাকবি, সাইজে গুজে সামনে সামনে বেরাবি, যখন ঘরের ভিতর থাকে তখন সুন্দর করে গা ঘেসে যাই বসবি, তবেই তো মানুষের মন গলে। এই মেয়ে দিয়ে কিচ্ছু হবে না। দেখ, ওর বাপ মাকে খবর দে, চার হাতে এক না করে দেওয়া পর্যন্ত এদের দুজনের কাছাকাছি থাকবি না। সোহেল, কি ব্যাপার, হঠাৎ তুই আমার নাম ধরে ডাকছিস? কেন সমস্যা? আমি তোমার নাম ধরে ডাকলাম তো। না, ডাকতেই পারিস, কখনো ডাকিস নাই, এজন্যই বললাম। কিছু বলবি বল। না, তোমাকে খুব চিন্তিত হচ্ছে। কি করব বল, যাদের জন্য প্রবাসে এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, কিন্তু দেশে এসে শুনলাম
আমার সেই স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। জানিস, প্রবাসে অনেক কষ্ট করছি, অনেক পরিশ্রম করছি, কিন্তু একটাই স্বপ্ন ছিল, আমি সন্তানের বাবা হব। কিন্তু প্রবাস থেকে আসার পরে আমার সমস্ত স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেল। এখন মন খারাপ করে বসে থাকবো না তো কী করব বল? শোনো, এসব কথা বাদ দাও তো, যা হবার তাই তো হয়েছে। এখন এসব নিয়ে চিন্তা ভাবনা করে নিজের শরীরটাকে নষ্ট করবা? সব কিছু বাদ দিয়ে বলি কি, আবার নতুন করে একটা জীবন শুরু করো, দেখো সব ঠিক হয়ে যাবে। আমার আবার নতুন করে জীবন সংসার? আমার জীবনে আর কোনোদিন সংসার হবে না, সংসারটা শেষ হয়ে গেছে। আমার জীবনে অন্য কেউ আর আসতে পারবে না। কি বলছো তুমি এসব? শোনো, আজকে তোমাকে একটা কথা বলি। আমি না তোমাকে সেই ছোট্ট থেকে অনেক ভালোবাসি। সেই ছোট থেকে কত আশা করে আছি যে আমি তোমার বউ হব। এখন তো সব কিছু ক্লিয়ার। বলি কি, চলো না আমরা বিয়ে করি। তুই এগুলো কি বলতেছিস? ছোট মানুষ ছোট মানুষের মতো কথা বলবি, আর তুই আমাকে বিয়ে করবি না? আমি তোকে ছোট বোনের মতো দেখি, আমি তো কখনো ওই চোখে তাকায় দেখি নাই। যাই হোক, এই কথা একবার বলছিস আর কখনোই কিন্তু বলবি না আমাকে। আরে তুমি রাগ করছো কেন? আমি কি এখনো ছোট আছি নাকি? আমি এখন অনেক বড় হয়ে গেছি আর সব কিছু বোঝা শিখছি। এভাবে কথা বলবা না। হ্যাঁ, তোর কথাবার্তা শুনেই তো বোঝা যাচ্ছে তুই অনেক কিছু বোঝা শিখে গেছিস, অনেক কিছু মানে বুঝেই গেছিস নাকি, অনেক পাকা পাকা কথা বলতেছিস। বুঝছি, খালাকে বলতে হবে একটা ভালো ছেলে দেখে তোকে বিয়ে দিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে, তোমাকে নিয়ে এসব নিয়ে কথা বলতে হবে না। আসলাম একটু কথা বলতে, না দিল মনটাই খারাপ করে। থাকো তুমি তোমার মন খারাপ নিয়ে। একটা জিনিস বুঝলাম না, এখনো নাক চাপড়ে দুধ বাড়াবে সেই মেয়ে নাকি আমাকে বিয়ে করবে। না, সত্যি সত্যি কি খালাকে বলতেই হবে তোকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। ভাইজান, কত টাকা ভিক্ষা দেন না? আখি, তুমি সোহেল! তুমি বেঁচে আছো? কেন সোহেল, তুমি কি জানো আমি মারা গেছি? হ্যাঁ, আমি যখন প্রবাস থেকে আসলাম আমার মা বলছে তোমাকে নাকি হসপিটালে সিজার করার সময় তুমি এবং আমার সন্তান দুজনই মারা গেছো, কিন্তু তুমি তো জীবিত আছো আর আমার সন্তান তোমার কোলে, আর তোমার হাতে ভিক্ষা তালা কেন? আখি, তুমি রাস্তা রাস্তা ভিক্ষা করছো কেন? আমি কেন ভিক্ষা করছি জানতে চাও? আর সোহেল, আমি মরি নাই, আমার সঙ্গে কি কি হয়েছিল সেটা কি তুমি জানতে চাও? হ্যাঁ, আমি জানতে চাই। একজন প্রবাসীর অসহায় গর্ভবতী বউ, তার কি এমন হয়েছিল যে সে তার সন্তান নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে? আখি প্লিজ আমাকে সব খুলে বলো। তাহলে শোনো। বৌমা, 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 বৌমা তো দেখছি অজ্ঞান হয়ে গেছে, হসপিটাল নেওয়া লাগবে। এটা তুমি কি বলছো? তোমার কথা শুনে আমার মনে হচ্ছে আমার পায়ের নিচের মাটি আর নেই, আমার সারা দুনিয়া কাঁপতেছে। যে মাকে আমি এত বিশ্বাস করছি সেই মা তোমাকে মেরে ফেলতে চাইছে। শুধু তাই না, তোমাকে জঙ্গলে নিয়ে মেরে ফেলছে, আমার সঙ্গে প্রতারণা করছে। তুমি জানো, আমি প্রবাস থেকে আসার পরে আমার মা আর তিশা বলছে তুমি নাকি মারা গেছো। আমি তোমার কবর জিয়ারত করছি, তোমার কবরের পাশে গিয়ে কান্না করছি, আমার সন্তানের জন্য কান্না করছি, কিন্তু এখন আমি দেখছি আমার স্ত্রী আমার সন্তান জীবিত আছে।
একজন প্রবাসীর স্ত্রী সন্তান রাস্তা রাস্তায় ভিক্ষা করছে, এর চাইতে কষ্টের আর কি থাকতে পারে বলো? আমি সারা জীবন কাদের জন্য কষ্ট করছি? আমার স্ত্রী সন্তানকে ভালো রাখার জন্য। সেই স্ত্রী সন্তান যদি রাস্তায় ভিক্ষা করে তাহলে আমার কেমনটা লাগে তুমি বলো? সোহেল, আমি চাইলেই তোমাকে সব কিছু বলতে পারতাম, কিন্তু আমি কখনো চাইনি যে তোমার মায়ের সঙ্গে তোমার সম্পর্ক নষ্ট হয়ে যাক। সেই দিক ভেবে আমি কিছুই বলিনি। জানো, সেদিন তোমার মা আমাকে ওই জঙ্গলে ফেলে আসার পরে তোমার মামা তোমাকে নিয়ে যায়। তোমার মামা আমাকে সুস্থ করে তোলে, তারপর আমি আমার বাবার কাছে যাই। আমার এই ঘটনা শুনে আমার বাবা স্ট্রোক করে মারা যায়। তারপরে আমার সন্তানের দুনিয়ার বুকে আসে, কিন্তু আমি যে এতটা অসহায় হয়ে পড়ব আমি কখনো ভাবিনি। আমি আমার এই সন্তানের দুধ কেনার জন্য পথে পথে ভিক্ষা করতেছি। তুমি আর কিছু বলো না, আমি আর সহ্য করতে পারছি না। আখি, আমার মা এমনটা আমার সঙ্গে কেন করলো? আমার কি এমন অপরাধ ছিল? আমি আমার মায়ের মুখোমুখি হতে চাই, তুমি আমার সঙ্গে চলো। আর তোমাকে বলি, আমি যখন প্রবাস থেকে আসছিলাম তোমাকে বারবার বলছি আমার মা তোমাকে নির্যাতন করে, অত্যাচার করে। তুমি বলছো না। আমার মা তোমাকে নিজের মায়ের চাইতে বেশি ভালোবাসে, বেশি আদর করে। সেদিন যদি তুমি এই কথাগুলো বলতা তাহলে আজকে আমার স্ত্রী সন্তানকে রাস্তায় ভিক্ষা করতে হতো না। আখি, আমার মায়ের মুখোমুখি আমি হতে চাই, তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। না না সোহেল, আল্লাহ আমাকে একবার বাঁচিয়ে দিছে। আমি যদি আবার তোমার ওই বাড়িতে যাই, তোমার মা আমার সন্তানকে এই পৃথিবীর মুখে আর বেঁচে থাকতে দেবে না। আখি, এখন আমি বাংলাদেশে চলে আসছি, আমার স্ত্রী সন্তানের দায়িত্ব আমি নিব। প্লিজ তুমি আমার সঙ্গে চলো। মা দাঁড়াও, কি হয়েছে? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা কব ক? আচ্ছা মা, আখিকে কোন ক্লিনিকে সিজার করা হয়েছিল? ওই যে নাম তো মনে করতে পারতেছি না আমি। তুই তো জানিস অত পড়াশোনা আমি জানিনি, মনে নেই আমার ওটা। মা, আমার ওই ঠিকানাটা লাগবেই। বাদ দে তো বাপ, যে মরার তো সে মরেই গেছে। ও সাতা সেটা লিয়ার টানাটানি করার কি দরকার গো? মা, তুমি অযথা কান্নাকাটি করছো। আমি তো শুধু জাস্ট ঠিকানাটাই চাইছি, তাই না? বাপরে, আমার তখন মাথা ঠিক ছিল না। কোন হাসপাতাল যে যে বাড়াইছি কবির পারেননি বাজার। আর তুই তো নিজে সহে কবর জিয়ারত করি আসলু, সে তালি এত ঘাটাঘাটি করতেছিস কে? মা, কবর জিয়ারত করছি, কান্না করছি, সেটা তো তুমিও জানো, তিশাও জানো। আচ্ছা তিশা, মান্নাই সে সময় মাথা ঠিক ছিল না, তোর তো মাথা ঠিক ছিল। তুই বল না কোন ক্লিনিকে যেন সিজার করছিল? ওকলিয়েই তো যাইনি আমি, ওকলিয়েই যাইনি। ও বাইক পাহারা দিতে তুই গেছিলাম। কি বলছো মা? তুমি তো বললা আখি নাকি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছিল, আর তোমরা সবাই মিলেই ওকে ক্লিনিকে নিয়ে গেছিলা। ও কইছিলাম এই কথা। হ্যাঁ মা, তিশা ঠিকানাটা একটু বলতো, আমার খুব দরকার। আমারও তো সেভাবে একটা মনে পড়তেছে না, আমি কি করে বলবো? সেই গাড়ির জ্যাম ছিলি, গাড়ির জ্যাম ছিলে, হাসপাতালের নাম টাম দেখিনি বাজার। মা, সত্য করে বলো তো, আমার স্ত্রী সন্তান কি সত্যি মারা গেছে? মিথ্যে কথা কমকে? আমি মা হয়ে তোর সাথে মিথ্যে কথা কতে পারি, তাই আল্লাহ যেন আমার বিচার করে। হ্যাঁ মা, কেউ যদি অন্যায় করে আল্লাহ তো তার বিচার করবেই, তাই না? কিন্তু আমার স্ত্রী সন্তান মারা যায়নি। এটা কি কইস? না সত্যি সত্যি মরে গেছে। হ্যাঁ আমি সত্যি সত্যি মারা গেছে? তুমি জ্যান্ত দেখতে চাও? আখি, এদিকে আসো। এটা তো ভূত। ভূত না মা, ও একদম জ্যান্ত মানুষ। আর ওর কোলে যেটা দেখছো সেটা আমার সন্তান। কিন্তু মা, তুমি আমাকে কেন মিথ্যা কথাগুলো বললা?
যে আমার স্ত্রী সন্তান মারা গেছে। মা, আমি যখন প্রবাস থেকে আসলাম তোমরা দুজন মিলে সুন্দর করে বললে আমার স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়ে, আগে খুব অসুস্থ হয়ে পড়ে, তোমরা দুজন মিলে তাকে একটা ক্লিনিকে ভর্তি করো। তাকে সিজার করতে গিয়ে সে মারা যায়। শুধু আঁকি মারা যায় না, আমার সন্তানটাও মারা যায়। তোমরা দুজন মিলে সুন্দর করে আমাকে কবর পর্যন্ত দেখাই না। আমি সেই কবর জিয়ারত করলাম, তাদের জন্য দোয়া করলাম। কিন্তু আজকে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার স্ত্রী আমার সন্তানকে 1 ফুটা দুধ কিনে খাওয়ানোর টাকা নেই, সে তাকে 1 ফুটা দুধ কিনে খাওয়ানোর জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। একজন প্রবাসী সন্তানকে বাঁচানোর জন্য একজন প্রবাসীর বউ রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। এই দৃশ্য দেখার পরে তোমার কেমনটা লাগতে পারে মা? তুমি বলতে পারো কেমনটা লাগতে পারে? আমি প্রবাস থেকে ছুটি নিয়ে আসছিলাম। আমি তোমাদেরকে বারবার বলছি আমার স্বপ্নটাকে তোমাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি, আমার স্বপ্নটা যেন না ভাঙে। আর তোমরা এমন কিছু করো না যেন আমার সন্তানটা কষ্ট পায়, আমার সন্তানটা মারা যায়। আমি বারবার একটা কথাই বলছি, আমার অনেক দিনের স্বপ্ন, আমার সারা জীবনের স্বপ্ন আমার সন্তান হবে, আমি তার সঙ্গে খেলা করব। আমি প্রবাসে যাওয়ার আগে তোমাকে অনেকবার বলছি, অনেক রিকোয়েস্ট করছি, তুমি আমার হাত ধরে কথা দিছিলে সোহেল তুই প্রবাসে যা, টাকা ইনকাম কর, আমি তো সন্তানকে দেখে রাখবো, আমি তার স্ত্রীকে দেখে রাখবো। এটা দেখে রাখছো, এটা তার নমুনা। যে স্ত্রী সন্তানের জন্য, যে মায়ের জন্য যে এই দূর প্রবাসে এত কষ্ট করছে, নিজে ভালো মন্দ খাইনি। কেন জানো মা? কারণ আমি যদি ভালো মন্দ খাই তাহলে আমার সন্তানের ভবিষ্যৎ আমি করতে পারবো না। আমি যদি অনেক টাকা ইনকাম না করি, আমার মা ভালো থাকবে না, আমার সন্তান ভালো থাকবে না, আমার স্ত্রী ভালো থাকবে না। স্ত্রী সন্তানকে ভালো রাখার জন্য ওই দূরপ্রবাসে আমি এত কষ্ট করছি। আর আমি এত কষ্ট করার পরেও আমার সন্তানের 1 ফুটা দুধ কেনার জন্য আমার স্ত্রী রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। কিন্তু কেন মা? তার কি অপরাধ ছিল? আখির একটাই অপরাধ ছিল, ও ভালোবেসে আমাকে বিয়ে করছিল, এটাই তার অপরাধ। হ্যাঁ মা, আমি মেনেই নিচ্ছি তুমি তাকে মেনে নিতে পারোনি, সহ্য করতে পারোনি, সে পরের মেয়ে। কিন্তু আখির গর্ভে যে সন্তান ছিল সেটা আমার সন্তান, এই পরিবারের রক্ত, এই বংশের রক্ত, তোমার বংশের প্রদীপ। তাকে খুন করার আগে তোমার একবারও বিবেকটা কেঁপে উঠলো না? তোমার ভিতরের আত্মাটা একবারও কেঁপে উঠলো না এটা আমার রক্ত, তাকে আমি কিভাবে মেরে ফেলি? মা, আমি শুনছি সন্তানের কোনো বদলে সর্বপ্রথম টের পায় তার মা, সন্তানের কষ্টে সবচাইতে বেশি কষ্ট পায় তার মা। কিন্তু আমার বেলায় কেন উল্টা হলো মা? আমি কি তোমার সন্তান নয়? মা, এখন যদি কেউ আমাকে মারে, আমি যদি আঘাত পাই, তোমার কতটা কষ্ট লাগবে আমি জানি, তোমারও কষ্ট লাগবে। তেমনি আমার সন্তানটা যখন কষ্ট পাইছে আমারও খুব কষ্ট লাগে মা। আমি জানি তুমি আমাকেও ভালোবাসো না, আমার সন্তানকেও ভালোবাসো না, আমার স্ত্রীকেও ভালোবাসো না। তুমি শুধু ভালোবাসো টাকা, টাকা, টাকা। আমি জীবনে যা ইনকাম করছি সমস্ত টাকা পয়সা আমি তোমাকে দিয়ে দিলাম। আমার স্ত্রী সন্তানকে নিয়ে আমি এবারে ছেড়ে চলে গেলাম। ভালো থাকো তোমরা। আখি, চলো। বাজার, তুই আমাকে ছেড়ে যাসনি। দেখ, আজ তুই যতটা আমাকে বোঝালো, আমি কোনোদিনও এতটা ভাবিনি। সব সময় নিজের সত্যটা বুঝেছি। বাজান রে, আমি তো এরকম ছিলাম না। ছোটবেলাতে স্বপ্ন দেখতাম তিশার সাথে তো বিয়ে দেব, সেই স্বপ্ন পূরণ করার জন্য আমি উঠে পড়ে লাগেছি। তুই কি করলো? তিশাক বিয়ে করা বাদ দিয়ে আখিক বিয়ে করে চলে আসলো। তুই আমার কথা মানিসনি। আমার বোনের কাছে সব সময় আমার শুনতে হয়েছে তুই সিটার, তুই বাটপার, তুই বোন নামের কলঙ্ক। আমার মেয়ের সাথে তোর সালিক বিয়ে দিসনি। আমার এইগুলি শুনতে খুব খারাপ লাগতে।
এই জন্যে আমার বোনের সাথে কথা কয়ে তিশাকে এই বাড়িতে আনি আর মরিয়া হয়ে উঠি বৌমা কি করে এই বাড়িতে সরানি যায়, সে করেই হোক বৌমা সরানিই লাগবে। বাজার আমি বুঝিনি, আমার মাথার ভেতরে এটুকু ঢোকেইনি যে বৌমার গর্ভে যে সন্তানরা আছে সেটাই এই বাড়ির বংশের প্রদীপ, আমার নাতি বা নাতনি। ওর পর অমানসিক অত্যাচার করেছি সব সময়। আমি বিলের মধ্যে মারে রেখে চলে আইছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাকে বাঁচাই দিছে। বেটারে, আমি মা হয়ে যে অপরাধ করেছি, আমার মুখ নেই তোর কাছে ক্ষমা চাওয়ার। মা, তুমি আজকে আমার কাছে ক্ষমা চাচ্ছ? তুমি মা হয়ে কেন সন্তানের কাছে ক্ষমা চাইবে? মা, তুমি তিশাকে আমার বউ বানানোর জন্য আমার বউকে নির্যাতন করছো, অত্যাচার করছো। আর তিশা, তোকে বলি, তোকে আমি কখনোই বিয়ে করতে পারবো না, কারণ তোকে আমি নিজের বোনের চোখে দেখি। কখনোই তোকে আমি বউ বানানোর স্বপ্ন দেখিনি। আমি সারা জীবন তোকে ছোট বোন হিসাবেই দেখে আসছি। আর তুই তুই না একটা মেয়ে মানুষ, তুই একটা মেয়ে মানুষ হয়ে কিভাবে পারলি আর একটা মেয়ে মানুষকে এরকম নির্যাতন করতে, এরকম অত্যাচার করতে? তোর বিবেকে একটু বাঁধলো না? মা, তোমার তো ছেলে সন্তান কোনো কিছুর প্রয়োজন নেই, তোমার শুধু দরকার টাকা। তুমি চিন্তা করো না, তোমাকে আমি মাসে মাসে যে টাকা পাঠাইতাম সেই টাকায় পাঠিয়ে দিব। কিন্তু আমি আর এই বাড়িতে থাকবো না। আমি যদি এই বাড়িতে থাকি, আমার স্ত্রী সন্তানকে এই বাড়িতে রেখে চলে যাই, তুমি আবার নির্যাতন করবা, আবার অত্যাচার করবা। আমার সন্তানকে আমি আর নির্যাতনের শিকার হতে দিব না। আকি, চলো। সোহেল, আমার কথা শোন। ভাইকে আটকাও খালা। সোহেল, ভাই